আচ্ছা, প্রাচীন আর জটিল সব ভাষাকে আধুনিক ডিজিটাল কিবোর্ডে নিয়ে আসাটা কিন্তু বরাবরই একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। তো আজ আমরা ঠিক এমনই একটা চ্যালেঞ্জকে জয় করার গল্প শুনব, আমাদের বিজয় কিবোর্ডের গল্প। প্রশ্নটা খুবই সাধারণ তাই না? যে ইংলিশে কিবোর্ড আমরা ব্যবহার করি সেটা দিয়ে লক্ষ লক্ষ বাংলা শব্দ টাইপ করা হয় কিভাবে? এই সহজ প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আসলে বাংলা লিপির গঠনটাই তো বেশ অন্যরকম। এর স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ আর তার ওপর শত শত যুক্তাক্ষর, এই সব কিছুকে একটা সাধারণ কোয়ার্টি কিবোর্ডে নিয়ে আসাটাই ছিল সবচেয়ে বড় বাধা। ভাবা যায়, প্রথম দিকে কম্পিউটারে বাংলা লিখতে গেলে প্রায় ১৮৮টা কি কম্বিনেশন মনে রাখতে হতো। মানে এটা যে কি পরিমাণ কষ্টকর আর সময় সাপেক্ষ ছিল তা বলার অপেক্ষা রাখে না। বোঝাই যাচ্ছিল যে এর থেকে অনেক সহজ একটা সমাধান দরকার। আর ঠিক এখানেই গল্পে আসেন মোস্তাফা জব্বার। তার এই সমাধানের পেছনের গল্পটাও কিন্তু একজন সত্যিকারের উদ্ভাবকের মতোই চমকপ্রদ। এই কথাটা কিন্তু দারুণ মজার, তাই না? যিনি কিনা বাইনারির সংখ্যা বুঝতে না বলে কম্পিউটার ক্লাস থেকেই পালিয়ে গিয়েছিলেন, তিনি পরে বাংলা কম্পিউটিংয়ের জগতে একটা বিপ্লব নিয়ে আসেন। কি অসাধারণ একটা ব্যাপার! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। কম্পিউটার জগতে ঢোকার মাত্র ১.৫ বছরের মাথায় তিনি এমন এক যুগান্তকারী সমাধান তৈরি করে ফেলেন। এই অল্প সময়টাই তার একাগ্রতা আর প্রতিভার বিশাল এক প্রমাণ। আর এখান থেকে এই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে গেল। বিজয় কিবোর্ড বাংলা টাইপিংয়ের সব জটিলতার একটা দারুণ, সহজ আর কার্যকর সমাধান হিসাবে সামনে এলো। এই যে দেখুন, এটাই সেই বিখ্যাত বিজয় কিবোর্ড লেআউট। এর আসল শক্তি কিন্তু কোনো অতিরিক্ত বোতামে ছিল না, বরং এর বুদ্ধিদীপ্ত আর যৌক্তিক ডিজাইনের মধ্যেই লুকিয়েছিল। এর পেছনের লজিকটা কিন্তু খুবই সহজবোধ্য। পুরো লেআউটটা এমনভাবে সাজানো হয়েছিল যেখানে বাঁ হাতে থাকবে স্বরবর্ণ আর ডান হাতে ব্যঞ্জনবর্ণ। অল্প প্রাণবর্ণ যেমন ক থেকে মহাপ্রাণবর্ণ মানে খতে যেতে শুধু শিফট চাপলেই হবে। আর যুক্তাক্ষরের জন্য ছিল একটা বিশেষ কি। এখন বাংলা লেখার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল জানেন? সেটা হলো যুক্তাক্ষর, মানে একাধিক ব্যঞ্জনবর্ণ মিলে যখন একটা নতুন রূপ তৈরি করে। ডিজিটালি এই জিনিসটা করাটাই ছিল সবচেয়ে কঠিন প্রযুক্তিগত বাধা। তো এই সমস্যার সমাধানটা কি ছিল? সমাধানটা হলো ইংরেজি জি কিটা। এটাকে একটা ডিজিটাল আঠার মতো ভাবা যেতে পারে। এই জি কিটা দুটো বা তার বেশি ব্যঞ্জনবর্ণকে একসাথে জুড়ে দিয়ে একটা নিখুঁত যুক্তাক্ষর তৈরি করে। যেমন ক টাইপ করে জি চেপে তারপর ত চাপলেই হয়ে গেল কক্ত। কি সহজ অথচ দারুণ কার্যকর একটা কৌশল। কিন্তু গল্পটা কিন্তু 1988-এ শেষ হয়ে যায়নি। প্রযুক্তি যত এগিয়েছে, বিজয়ও সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিয়েছে, আরও উন্নত করেছে। দেখুন, বিজয়ের এই জার্নিটা বেশ লম্বা। ১৯৮৮ সালে ম্যাকিনটশে শুরু, তারপর ১৯৯৩-এ এলো উইন্ডোজে, ২০০৪ সালে এলো ইউনিকোড সাপোর্ট, যেটা একটা বিশাল ব্যাপার ছিল, আর ২০১১ সালে এলো বিজয় ৫২। এই দীর্ঘ যাত্রাটাই সফটওয়্যারটা টিকে থাকার আর মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রমাণ দেয়। বিজয় কিন্তু এখন দুটো আলাদা জগতে কাজ করে। একটা হলো বিজয় ক্লাসিক, যেটা অ্যাস্কি ভিত্তিক। এটা মূলত প্রিন্টিং বা ছাপার কাজের জন্য অপরিহার্য, কারণ ডিজাইনার স্ক্রিনে যা দেখছেন প্রিন্টারেও হুবহু তাই ছাপা হয়। আর অন্যটা হলো ইউনিকোড। এটা হলো ইন্টারনেট, ইমেল মানে সব আধুনিক প্ল্যাটফর্মের জন্য। এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড যা নিশ্চিত করে যে যে কোনো ডিভাইসে, যে কোনো ব্রাউজারে বাংলা লেখাটা ঠিকঠাক দেখা যাবে। তাই দুটো মোডেরই কিন্তু আলাদা আলাদা গুরুত্ব আছে। এই যে ছবিতে দেখছেন, এটাই সেই কমান্ড। ক্লাসিক মোডের জন্য Ctrl+Alt+V আর ইউনিকোড মোডের জন্য Ctrl+Alt+V। বিজয় ব্যবহারকারীদের কাছে এই দুটো কমান্ড খুব পরিচিত। তাহলে বিজয়ের আসল প্রভাবটা কোথায়? এটা কিন্তু শুধু একটা সফটওয়্যার না, এটা আসলে বাংলা ভাষার ডিজিটাল যাত্রার একটা সাংস্কৃতিক ভিত্তিপ্রস্তর। সংখ্যাটা দেখুন, ৯৯%। একটা সমীক্ষা বলছে যে পেশাদারি কাজে, বিশেষ করে প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে, প্রায় ৯৯% বাংলা ব্যবহারকারী এখনও বিজয়ের ক্লাসিক এনকোডিং ব্যবহার করেন। এর প্রভাব যে কি বিশাল তা এই একটা সংখ্যা থেকেই বোঝা যায়। এই কথাটা আমার মনে হয় বিজয়ের গুরুত্বটা
এক কথায় বলে দেয়। এটা যে বাংলা ভাষার ডিজিটাল রূপান্তরণের ইতিহাসে একটা মাইলফলক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রযুক্তি তো বদলাবেই, ভবিষ্যতে হয়তো টাইপিংয়ের আরও নতুন কোনো মাধ্যম আসবে। কিন্তু প্রশ্নটা হলো, বাংলা ভাষার ডিজিটাল ইতিহাসে বিজয় যে ছাপ রেখে গেল, সেটা কি কখনো মুছবে? এটা আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার বিষয়।